আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞানের আমি বিভিন্ন হিসাব সংক্রান্ত প্রায় 100টার কাছাকাছি হিসাব কোনটা কোথায় বসে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখানে 51 নম্বরে বলেছে পাওনা কি, তাই না? তো পাওনা বলতে কিন্তু দেনাদার বোঝায়, তাহলে পাওনা বলতে সম্পদ হবে। আবারও বলছি, লক্ষ্য করি, এই পাওনাদার মানে দায়, কিন্তু পাওনা দার কথাটা যদি না থাকে, শুধু যদি পাওনা থাকে, তাহলে সেটি সম্পদ হবে। আর যেহেতু এটি সম্পদ, পাওনা কথাটা সম্পদ, তাই আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন পাওনা বা দেনাদার ডেবিট পাশে বসবে। বিষয়টি আবার বলছি, লক্ষ্য করি, এখানে যদি থাকতো পাওনাদার তাহলে দায় হতো, আর শুধু যদি পাওনা থাকে তাহলে সেটি সম্পদ হবে, কারণ এটি দেনাদার, দেনাদারের আর এক নাম পাওনা। এবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব ফাইনাল অ্যাকাউন্ট করার সময়, তখন এটা কোথায় বসবে, তাই না? তখন পাওনা সম্পদ পাশে বসবে, চলতি সম্পদ পাশে বসবে। আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ পাশে বসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে 51 নম্বর হিসাব। ইতিপূর্বে আমি এই 50টি আলোচনা করেছিলাম কিন্তু প্রথম পর্বে। তো আশা করি ওই ক্লাসটি তোমরা দেখেছো, না দেখে থাকলে দেখে নিতে পারবে। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। পরের প্রশ্ন লক্ষ্য করি। পরের প্রশ্ন, প্রাথমিক খরচ কি, তাই না? অর্থাৎ প্রাথমিক খরচ দেখতে খরচ মনে হচ্ছে, কিন্তু আসলে এটি কিন্তু খরচ না, এটি হচ্ছে সম্পদ। এবং প্রাথমিক খরচ অলিক সম্পদ। প্রাথমিক খরচ সম্পদ এবং অলিক সম্পদ। কিছু কিছু খরচ আছে যে সমস্ত খরচগুলি একবার করার পরে এর সুবিধা দীর্ঘদিন যাবৎ ভোগ করা যায়, এবং এটি বিভিন্ন বছর এই খরচটা আমরা ভাগ ভাগ করে দেখাবো, সেজন্য অবলোকন করব। তাই এটি সম্পদ হিসেবে গণ্য, এবং এটি অলিক সম্পদ। তো যেহেতু প্রাথমিক খরচ অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয়ও বলা যায়, অনেকে আবার এটিকে ভুয়া সম্পদও বলে। তো প্রাথমিক খরচ আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব, তখন প্রাথমিক খরচ রেওয়ামিলের ডেবিট দিকে বসবে, কারণ প্রাথমিক খরচ হচ্ছে সম্পদ এবং এটি অলিক সম্পদ। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব ফাইনাল অ্যাকাউন্ট করার সময়, এই প্রাথমিক খরচ অলিক সম্পদের মধ্যে বসবে। অলিক সম্পদ আমরা সম্পদ পাশের বিভিন্ন দিক ভাগ ভাগ করে লিখি না, তো অলিক সম্পদ যেখানে লিখবো সেখানে প্রাথমিক খরচ বসবে। অলিক সম্পদের আর এক নাম অসমন্বিত ব্যয়, কেউ কেউ আবার এটিকে ভুয়া সম্পদও বলে। পরের প্রশ্ন লক্ষ্য করি, বিলম্বিত বিজ্ঞাপন কি? আচ্ছা, বিলম্বিত বিজ্ঞাপন বলতে অগ্রিম বিজ্ঞাপনকে বোঝায়। অগ্রিম বিজ্ঞাপনকে বিলম্বিত বিজ্ঞাপন বলা হয়, এবং বিলম্বিত বিজ্ঞাপনটাও কিন্তু অলিক সম্পদ, সম্পদ এবং এটি অলিক সম্পদ। তো যেহেতু এটি সম্পদ, সেজন্য আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব, তখন বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট দিকে বসবে, রেওয়ামিলের ডেবিট দিকে বসবে। কিন্তু আবারও বলছি, লক্ষ্য করি, বিলম্বিত বিজ্ঞাপন যেহেতু সম্পদ, রেওয়ামিলের ডেবিট দিকে বসবে। আবার আমরা যখন ফাইনাল অ্যাকাউন্টে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, তখন বিলম্বিত বিজ্ঞাপন অলিক সম্পদ অংশে বসবে। বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ, এগুলি কিন্তু অলিক সম্পদ, তাই সম্পদ পাশে বসবে অলিক সম্পদ অংশে। আরও একটি হিসাব লক্ষ্য করি, ড্রয়িং অফিস বেতন, এটি খরচ বা ব্যয়। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ড্রয়িং অফিস বেতন এইটার অর্থ কী? এটার অর্থ হচ্ছে কারখানা ম্যানেজারের বেতন। এবং আমরা যখন অফিস বেতন লিখি তখন সেটি পরিচালন ব্যয়। আবার যখন এই শ্রমিকের বা কর্মচারীর বেতন লিখি, অফিসের কর্মচারীর বেতন, সেটি বেতন হিসেবে পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। কিন্তু ড্রয়িং অফিস বেতনটা যেহেতু ব্যয় এবং এটি প্রত্যক্ষ খরচ, আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন ড্রয়িং অফিস বেতন নাম লিখে ডেবিট দিকে টাকা বসবে, ডেবিট দিকে ড্রয়িং অফিস বেতন নামে। এবং আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব, ভালো করে লক্ষ্য করি, ড্রয়িং অফিস বেতনটা কিন্তু যেহেতু বেতন খরচ, তাই আমাদের বিশদ আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয় যেখানে লিখব সেইখানে বসবে কিন্তু ড্রয়িং অফিস বেতন। এখন আমরা তো জানি বেতন বলতে পরিচালন ব্যয় বুঝি, তাই না? কিন্তু ড্রয়িং অফিস বেতন, কারখানা ম্যানেজারের বেতন, এগুলি কিন্তু প্রত্যক্ষ খরচ হিসেবে এই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসে। এটা অবশ্যই মনে রাখব। পরের প্রশ্নটি লক্ষ্য করি, বিমা প্রিমিয়াম বা বিমা সেলামি কি? সেলামির ইংরেজি হচ্ছে প্রিমিয়াম। তো বিমা প্রিমিয়াম খরচ হিসেবে গণ্য, এবং এটি মুনাফা জাতীয় ব্যয় বা খরচ। তো বিমা প্রিমিয়াম যেহেতু খরচ, সেজন্য খরচ রেওয়ামিলের ডেবিট দিকে বসে, তাই বিমা প্রিমিয়াম বা বিমা সেলামি লিখে এই রেওয়ামিলের ডেবিট দিকে টাকা লিখব। রেওয়ামিলের ডেবিট দিকে টাকা লিখব বিমা খরচ বা বিমা সেলামি নামে।
এবং আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন বিমা প্রিমিয়াম এই পরিচালন ব্যয়ের মধ্যে বসবে, পরিচালন ব্যয়ের মধ্যে বিমা প্রিমিয়াম বসবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, কমিশন বা দস্তুরি কি? কমিশন বা দস্তুরি হচ্ছে ব্যয়। আচ্ছা, কমিশন হচ্ছে ইংরেজি কথা, কমিশনের বাংলা কিন্তু দস্তুরি। এখানে একটি বিষয় বলে রাখি, কমিশন দুই প্রকার, প্রদত্ত কমিশন এবং প্রাপ্ত কমিশন। তো প্রদত্ত বা প্রাপ্ত কিছু যদি বলা না থাকে, শুধু বলা আছে কমিশন, তাহলে রেওয়ামিল যখন করব তখন এই অনলি কমিশন কথাটা যদি থাকে তাহলে কিন্তু প্রদত্ত কমিশন হিসেবে ডেবিট দিকে বসবে। আমি আরেকবার বলছি, প্রদত্ত কমিশন রেওয়ামিলের ডেবিটে বসে আর প্রাপ্ত কমিশন রেওয়ামিলের ক্রেডিটে বসে। বাট কমিশন যদি প্রাপ্ত বা প্রদত্ত কিছু বলা না থাকে, শুধু কমিশন বলা থাকে, তাহলে সেটি প্রদত্ত কমিশন হিসেবে ডেবিট দিকে বসবে। এটা মনে রাখবো অবশ্যই। আর আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন পরিচালন ব্যয়ের মধ্যে প্রদত্ত কমিশন বসবে, পরিচালন ব্যয়ের মধ্যে কিন্তু প্রদত্ত কমিশন বসে। বাট কমিশন প্রাপ্তিটা কিন্তু অন্যান্য আয় এর মধ্যে বসে। পরের প্রশ্ন লক্ষ্য করি, মঞ্জুরিকৃত কমিশন। আচ্ছা, মঞ্জুরিকৃত কমিশন বলতে কিন্তু প্রদত্ত কমিশন বোঝায়। মঞ্জুরিকৃত কমিশন মানে আমরা কমিশন মঞ্জুর করেছি, ব্যয় বা খরচ, আর প্রাপ্ত কমিশন আয়। তো মঞ্জুরিকৃত কমিশন যেহেতু খরচ, সেজন্য রেওয়ামিলের ডেবিট দিকে বসবে, কারণ খরচ রেওয়ামিলের ডেবিট দিকে বসে। আবার আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন এই মঞ্জুরিকৃত কমিশন যেহেতু প্রদত্ত কমিশন, তাই পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। মঞ্জুরিকৃত কমিশন পরিচালন ব্যয় অংশে বসবে। পরের প্রশ্ন লক্ষ্য করি, বেতন আর বেতন ও মজুরি এক কথা। বেতন ও মজুরি যদি একসাথে থাকে, যদি বেতন আগে থাকে তাহলে পরিচালন ব্যয়, আর মজুরি যদি আগে থাকে, যে মজুরি ও বেতন, সেক্ষেত্রে কিন্তু প্রত্যক্ষ খরচ হিসেবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসে। তো যাই হোক, এখানে যেহেতু বলেছে যে বেতন, তো বেতন যেহেতু ব্যয়, তাই রেওয়ামিল যখন প্রস্তুত করব তখন বেতন সবসময় রেওয়ামিলের ডেবিটে বসে। কেন ডেবিটে বসে? বেতন হচ্ছে খরচ, খরচ রেওয়ামিলের ডেবিট দিকে বসে। আবার আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব আর্থিক অবস্থার বিবরণীতে, তখন বেতন পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। পরিচালন ব্যয় যেখানে লিখব সেইখানে বেতন বসবে, পরিচালন ব্যয় যেখানে লিখব সেখানে বেতন লিখতে হবে। নিরীক্ষা ফি বা অডিট ফি বলতে কি বুঝি? নিরীক্ষা ফি বা অডিট ফি হচ্ছে একটি ব্যয় বা খরচ, এবং এটি মুনাফা জাতীয় খরচ। অনেক সময় অডিট করার জন্য যারা অডিট করে তাদেরকে অফিসারদের টাকা ফি দিতে হয়, সেটাকে বলা হয় নিরীক্ষা ফি। নিরীক্ষা ফি যেহেতু খরচ, তাই আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন নিরীক্ষা ফি বা অডিট ফি এই ডেবিট পাশে বসবে। এখন অনেক প্রতিষ্ঠান আছে সেবামূলক প্রতিষ্ঠান, সেখানে বলা থাকে নিরীক্ষা হতে আয়, সেটা আবার কিন্তু সেবা আয় হিসাবে বসবে, সেটা ভিন্ন কথা। কিন্তু সাধারণ ব্যবসায়ের ক্ষেত্রে অডিট ফিটা ব্যয় হিসাবে রেওয়ামিলের ডেবিটে বসবে। এবং আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন পরিচালন ব্যয়ের মধ্যে নিরীক্ষা ফি বসবে। পরিচালন ব্যয় যেখানে লিখব সেইখানে অডিট ফি বা নিরীক্ষা ফি লিখতে হবে। পরের প্রশ্ন, বিজ্ঞাপন বা প্রচার খরচ কি? বিজ্ঞাপনের আর এক নাম কিন্তু প্রচার খরচ, তাই না? তো এটি ব্যয় বা খরচ। আচ্ছা, বিলম্বিত বিজ্ঞাপন সম্পদ, কিন্তু বিজ্ঞাপন খরচটা আবার ব্যয়, এবং এটি মুনাফা জাতীয় ব্যয়। তাই যেহেতু এটি ব্যয় বা খরচ, সেজন্য আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন বিজ্ঞাপন খরচ বলে রেওয়ামিলের ডেবিট দিকে লিখতে হবে। এবং আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব আর্থিক অবস্থার বিবরণীতে, তখন বিজ্ঞাপন খরচ পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। বিজ্ঞাপন খরচ, বেতন, ভাড়া, প্রদত্ত কমিশন, প্রদত্ত বাট্টা, এগুলি সব পরিচালন ব্যয় হিসেবে এই বিশদ আয় বিবরণীতে লিখতে হবে। পরের প্রশ্ন, মনিহারি বা ছাপা ও মনিহারি কি? ছাপা ও মনিহারি কিন্তু খরচ, তবে একটা কথা আছে, মনিহারি মজুদ যদি থাকে, সমাপনী মনিহারি বা অব্যবহৃত মনিহারি, সেটা আবার সম্পদ হয়। কিন্তু মনিহারি যদি থাকে ছাপা ও মনিহারি নামে, তাহলে সেটি খরচ হিসেবে বসে। মনিহারি খরচ হিসেবে রেওয়ামিলের ডেবিট দিকে লিখতে হবে। অবশ্য মনিহারি, প্রারম্ভিক মনিহারি যদি থাকে তাহলে অনেক সময় আমরা রেওয়ামিলে লিখি, সেটাও কিন্তু ডেবিটে বসে। আবার আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন পরিচালন ব্যয়ের মধ্যে মনিহারি বা ছাপা ও মনিহারি লিখতে হবে, পরিচালন ব্যয় অংশে।
অফিস খরচ কি? অফিস খরচ লেখায় আছে খরচ এবং এটি পরিচালন ব্যয়। তো যেহেতু অফিস খরচ সেজন্য আমরা যখন এই রেওয়ামিল প্রস্তুত করব তখন রেওয়ামিলের ছক অঙ্কন করে অফিস খরচ লিখে ডেবিট দিকে টাকা বসবে। অফিস খরচের টাকা রেওয়ামিলের ডেবিট দিকে বসে এবং আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন অফিস খরচ পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। পরিচালন ব্যয় অংশে অফিস খরচ লিখতে হবে পরিচালন ব্যয়ের মধ্যে। পরের হিসাবটি লক্ষ্য করি। অফিস ভাড়া কি? অফিস ভাড়া, অফিস খরচ, অফিস কর্মচারীর বেতন সবগুলোই খরচ এবং এটি মুনাফা জাতীয় খরচ বা ব্যয়। তো খরচ মানেই রেওয়ামিলের ডেবিট দিকে বসবে। আমরা জানি ব্যয় এবং সম্পদ রেওয়ামিলের ডেবিটে বসে আর আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট দিকে বসে। আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন অফিস ভাড়াটা পরিচালন ব্যয়ের মধ্যে লিখব। আমরা বিশদ আয় বিবরণী তো ভাগ করে লিখি না। প্রথমে লিখি বিক্রিত পণ্যের ব্যয়, সেখানে প্রত্যক্ষ খরচগুলি লিখি, তারপরে পরিচালন ব্যয়ের মধ্যে অফিস ভাড়া লিখি, কারণ এটি পরিচালন ব্যয়। অফিস ভাড়া, বেতন, কমিশন এগুলি সব হচ্ছে পরিচালন ব্যয়ের মধ্যে পড়বে। পরের প্রশ্ন, কারবার খরচ কি? আচ্ছা, কারবার খরচের আরেক নাম কিন্তু অফিস খরচ। তবে কারবার খরচ আর অফিস খরচ যদি একই অঙ্কে থাকে তাহলে কারবার খরচ প্রত্যক্ষ খরচ হিসেবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যায়। বিষয়টি মনে রাখবো। তো কারবার খরচ যেহেতু খরচ তাই রেওয়ামিল প্রস্তুত করার সময় ডেবিট দিকে বসবে। কারবার খরচ রেওয়ামিলের ডেবিট দিকে বসে এবং আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন কারবার খরচ পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। কিন্তু এখানে একটি কথা আছে, যদি কারবার খরচ এবং অফিস খরচ একই অঙ্কের মধ্যে থাকে তখন কিন্তু অফিস খরচটা পরিচালন ব্যয় আর কারবার খরচটা প্রত্যক্ষ ব্যয় বা খরচের মধ্যে যাবে। ধরনের অঙ্ক খুব কম থাকে, তারপরেও খেয়াল রাখবো। পরের প্রশ্ন, আপ্যায়ন খরচ কি? আচ্ছা, আপ্যায়ন খরচটা কিন্তু পরিচালন ব্যয়। আপ্যায়ন খরচটা কিন্তু খরচ বা ব্যয়। তো যেহেতু এটি ব্যয় সেজন্য আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন রেওয়ামিলের ডেবিট দিকে আপ্যায়ন খরচের টাকা বসবে এবং আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব ফাইনাল অ্যাকাউন্ট তখন পরিচালন ব্যয়ের মধ্যে আপ্যায়ন খরচ লিখতে হবে, পরিচালন ব্যয়ের মধ্যে। পরের প্রশ্ন লক্ষ্য করি, সাধারণ খরচ কি? আচ্ছা, সাধারণ খরচ, বিবিধ খরচ এগুলি খরচ এবং মুনাফা জাতীয় ব্যয়। তাই আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন সাধারণ খরচ রেওয়ামিলের ডেবিট দিকে বসবে এবং আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন সাধারণ খরচ পরিচালন ব্যয়ের মধ্যে বসবে, পরিচালন ব্যয় অংশে বসবে। সাধারণ খরচ, বিবিধ খরচ এইগুলি। পরের প্রশ্ন লক্ষ্য করি, যাতায়াত খরচ ব্যয় বা খরচ। যাতায়াত খরচটাও কিন্তু এক ধরনের খরচ বা ব্যয় এবং আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন যাতায়াত খরচ রেওয়ামিলের ডেবিট দিকে লিখতে হবে, কারণ এটি খরচ। এবং আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন পরিচালন ব্যয়ের মধ্যে যাতায়াত খরচ লিখতে হবে, পরিচালন ব্যয়ের মধ্যে। দপ্তর খরচ। আচ্ছা, দপ্তর খরচের আরেক নাম কিন্তু অফিস খরচ। দপ্তর হচ্ছে বাংলা কথা, অফিস খরচ হচ্ছে ইংরেজি কথা। সেজন্য দপ্তর খরচ যেহেতু খরচ বা ব্যয় তাই আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন দপ্তর খরচ বা অফিস খরচ ডেবিট দিকে লিখব, রেওয়ামিলের ডেবিট দিকে লিখব। আবার যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন দপ্তর খরচ পরিচালন ব্যয়ের মধ্যে লিখব। দপ্তর খরচটা পরিচালন ব্যয়ের মধ্যে লিখতে হবে। দপ্তর খরচের আরেক নাম কিন্তু অফিস খরচ, বিষয়টি বারবার বলছি। পরের প্রশ্নটি লক্ষ্য করি, আইন খরচ কি? আচ্ছা, আইন খরচ হচ্ছে এক ধরনের খরচ এবং মুনাফা জাতীয় ব্যয়। তো যেহেতু এটি মুনাফা জাতীয় ব্যয় সেজন্য আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন আইন খরচ রেওয়ামিলের মধ্যে লিখে ডেবিট দিকে টাকা লিখব, কারণ আইন খরচটা ব্যয়। এবং আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন আইন খরচ পরিচালন ব্যয়ের মধ্যে লিখতে হবে, পরিচালন ব্যয়ের মধ্যে লিখতে হবে আইন খরচ বিশদ আয় বিবরণী প্রস্তুত করার সময়। পরের প্রশ্ন লক্ষ্য করি, ভ্রমণ খরচ কি? তো ভ্রমণ খরচটা হচ্ছে যাতায়াত খরচের মতো অনেকটা, এটাও মুনাফা জাতীয় ব্যয় এবং এটি খরচ। তো যেহেতু এটি খরচ তাই রেওয়ামিলের ডেবিট দিকে লিখতে হবে, কারণ যাবতীয় খরচ এবং সম্পদ রেওয়ামিলের ডেবিট দিকে লিখতে হয়।
এবার এই ভ্রমণ খরচটা বিষয় বিবরণীতে কোথায় লিখব, তাই না? ভ্রমণ খরচ অবশ্যই বিষয় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে লিখব। বিষয় বিবরণীতে আমরা ভাগ ভাগ করে লিখি না, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে লিখি, পরিচালন ব্যয়ের মধ্যে লিখি, অন্যান্য ব্যয়ের মধ্যে লিখি। তো ভ্রমণ খরচটা পরিচালন ব্যয়। পরের প্রশ্ন, বিবিধ খরচ কি? আচ্ছা, এখানে একটি কথা বলি, বিবিধ খরচ আর বিবিধ ক্ষতি দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। বিবিধ খরচটা হচ্ছে এক ধরনের খরচ এবং এটি পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে। তাই আমরা যখন রেয়ামিল প্রস্তুত করব তখন বিবিধ খরচ রেয়ামিলের ডেবিট দিকে লিখতে হবে। বিবিধ খরচ কিন্তু রেয়ামিলের ডেবিটে বসে। আবার যখন বিষয় বিবরণী প্রস্তুত করব তখন বিবিধ খরচ পরিচালন ব্যয়ের মধ্যে লিখতে হবে। এখানে একটি বিষয় বলে রাখি, বিবিধ ক্ষতি অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়, বাট বিবিধ খরচটা কিন্তু পরিচালন ব্যয়। বিবিধ ক্ষতি আর বিবিধ খরচের মধ্যে কিন্তু পার্থক্য আছে। বিবিধ ক্ষতি হচ্ছে আগুনে পণ্য পুড়ে গেলে, টাকা চুরি হয়ে গেলে, এগুলো বিবিধ ক্ষতি। আর বিবিধ খরচের মধ্যে হচ্ছে সাধারণ বিভিন্ন টুকিটাকি যে সমস্ত খরচ হয়। মেরামত খরচ কি? মেরামত খরচ এক ধরনের খরচ এবং এটি মুনাফা জাতীয় ব্যয়। তাই আমরা যখন রেয়ামিল প্রস্তুত করব তখন মেরামত খরচ রেয়ামিলের ডেবিট দিকে লিখতে হবে। মেরামত খরচ রেয়ামিলের ডেবিট দিকে লিখতে হবে, কারণ মেরামত খরচ এক প্রকারের খরচ, খরচ রেয়ামিলের ডেবিট দিকে বসে। আবার আমরা যখন বিষয় বিবরণী প্রস্তুত করব তখন মেরামত খরচ পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। যেমন আসবাবপত্রের মেরামত খরচ, যন্ত্রপাতির মেরামত খরচ, এইগুলি সব পরিচালন ব্যয়। তাই রেয়ামিলের ডেবিট দিকে লিখতে হবে। পরের প্রশ্ন লক্ষ্য করি, আস্তাবল খরচ একটা এক্সেপশনাল আইটেম। আস্তাবল খরচ কি, তাই না? এটা তো অনেক শিক্ষার্থী আজকে প্রথম শুনতে পারে। আস্তাবল খরচ জিনিস হচ্ছে, আস্তাবল খরচটা মেরামত খরচের মধ্যে পড়ে এবং এইটা এই ব্যয় হিসেবে রেয়ামিলের ডেবিট দিকে লিখব। আমরা যখন রেয়ামিল প্রস্তুত করব তখন রেয়ামিলের ডেবিট দিকে আস্তাবল খরচ লিখতে হবে। আস্তাবল খরচ কিন্তু এই মেরামত খরচ বলে এই বিবেচিত। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আস্তাবল খরচ তো বইতে নাই। না, আমরা তো শিক্ষক, আমরা তো বিভিন্ন বই দেখি, বইতে আছে কিন্তু আস্তাবল খরচ দেখো। এবং আস্তাবল খরচ যেহেতু মেরামত খরচের সাথে মিল আছে, তাই আমরা বিষয় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে আস্তাবল খরচকে লিখব। পরিচালন ব্যয়ের মধ্যে। পরের প্রশ্ন, শিক্ষানবিশ ভাতা কি? শিক্ষানবিশ ভাতাটা হচ্ছে ব্যয় এবং এটি মুনাফা জাতীয় ব্যয়। তাই আমরা যখন রেয়ামিল প্রস্তুত করব তখন শিক্ষানবিশ ভাতা রেয়ামিলের ডেবিট দিকে লিখব। শিক্ষানবিশ ভাতা রেয়ামিলের ডেবিট দিকে লিখতে হবে। আর আমরা যখন বিষয় বিবরণী প্রস্তুত করব তখন এই পরিচালন অন্যান্য ব্যয় যেখানে লিখব সেখানে শিক্ষানবিশ ভাতাটা লিখতে পারি। শিক্ষানবিশ ভাতাটা অন্যান্য ব্যয়ের মধ্যে পড়ে আর শিক্ষানবিশ সেলামিটা অন্যান্য আয়ের মধ্যে পড়ে। পরের প্রশ্ন, বাট্টা বা প্রদত্ত বাট্টা কি? আচ্ছা, প্রদত্ত বাট্টা ব্যয় আর প্রাপ্ত বাট্টা আয়, কিন্তু অঙ্কে যদি শুধু বাট্টা থাকে সেটিও কিন্তু ব্যয় হিসাবে গণ্য হবে। এবং এই আমরা যখন রেয়ামিল প্রস্তুত করব তখন রেয়ামিলের ডেবিট দিকে লিখব। প্রদত্ত বাট্টা বলে রেয়ামিলের ডেবিটে লিখব প্রদত্ত বাট্টা বা বাট্টা। বাট্টা, কমিশন এইগুলি যদি প্রদত্ত হয় তাহলে ব্যয়, প্রাপ্ত হলে আয়। আর যদি কিছু না বলা থাকে, শুধু বাট্টা বলা আছে, সেক্ষেত্রে ব্যয় হিসাবে, খরচ হিসেবে ধরতে হবে। এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন পরিচালন ব্যয়ের মধ্যে প্রদত্ত বাট্টা লিখতে হবে। পরিচালন ব্যয়ের মধ্যে। ব্যাংক চার্জ কি? দারুণ একটি প্রশ্ন। ব্যাংক চার্জ হচ্ছে খরচ, ব্যয়। তো যেহেতু ব্যয় তাই রেয়ামিলের ডেবিট দিকে লিখতে হবে এবং এটি পরিচালন ব্যয়ের মধ্যে লিখব। ব্যাংক চার্জ কিন্তু পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে, বাট ব্যাংক ঋণের সুদ এটা আবার অন্যান্য ব্যয়ের মধ্যে পড়ে, সেটি খেয়াল রাখবো। ব্যাংক চার্জ হচ্ছে আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, প্রতি বছর বছর যে চার্জ কাটে বা 6 মাস পর পর যে চার্জ কাটে তাকে ব্যাংক চার্জ বলে। মঞ্জুরিকৃত বাট্টা কি? আচ্ছা, মঞ্জুরিকৃত কমিশন, মঞ্জুরিকৃত বাট্টা এগুলি ব্যয় হিসেবে গণ্য। এবং মঞ্জুরিকৃত মানে কি? আমরা বাট্টা প্রদান করেছি, একজন আমাকে টাকা পরিশোধ করার সময় টাকা কম দিয়েছে, এটাকে বলা হয় মঞ্জুরিকৃত বাট্টা। এটি ব্যয় হিসেবে রেয়ামিলের ডেবিট দিকে লিখব।
রেওয়ামিলের ছকে ডেবিট দিকে লিখব মঞ্জুরকৃত বাট্টা বা প্রদত্ত বাট্টা। এবং আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে মঞ্জুরকৃত বাট্টা লিখতে হবে। এখানে একটি বিষয় বলে রাখি, বাট্টা প্রাপ্তি আয় সেটি অন্যান্য আয়, বাট প্রদত্ত বাট্টা কিন্তু এই পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে, বিষয়টি মনে রাখব। বরাদ্দকৃত বাট্টা, আচ্ছা প্রদত্ত বাট্টা আর বরাদ্দকৃত বাট্টা আর মঞ্জুরকৃত বাট্টা এগুলো সেম কথা, মানে আমি বাট্টা বরাদ্দ করেছি মানে বাট্টা দিয়েছি, তার মানে কি এটি প্রদত্ত বাট্টা হিসেবে আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন রেওয়ামিলের ডেবিট দিকে লিখতে হবে প্রদত্ত বাট্টা। এবং আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন বিশদ আয় বিবরণী পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। বিশদ আয় বিবরণী যে পরিচালন ব্যয় থাকে সেইখানে বরাদ্দকৃত বাট্টা, মঞ্জুরিকৃত বাট্টা, প্রদত্ত বাট্টা ইত্যাদি লিখতে হয়। পরের প্রশ্নটি লক্ষ্য করি, বাড়ি ভাড়া কি, তাই না? বাড়ি ভাড়া এক ধরনের খরচ এবং বাড়ি ভাড়া হচ্ছে মুনাফা জাতীয় খরচ। এই বাড়ি ভাড়াটা কিন্তু নিজের বাড়ি ভাড়া না, এটা হচ্ছে প্রতিষ্ঠান যে বাড়িতে থেকে পরিচালনা করা হয় এটা প্রতিষ্ঠানের জন্য ভাড়া, প্রতিষ্ঠানের খরচ হিসেবে গণ্য, তাই রেওয়ামিলের ডেবিট দিকে লিখব, কারণ যাবতীয় খরচ রেওয়ামিলের ডেবিট দিকে লিখতে হয়। এবং আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন পরিচালন ব্যয়ের মধ্যে বসবে, বাড়ি ভাড়া পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। পরের প্রশ্ন, অনাদায়ী দেনা কি? আচ্ছা একটি বিষয় বলি, সেটা হচ্ছে অনাদায়ী দেনা, অনাদায়ী পাওনা, কুঋণ, মন্দ ঋণ এগুলো সেম কথা। অনাদায়ী পাওনা খরচ বা ব্যয়, এবং আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন অনাদায়ী দেনা বা অনাদায়ী পাওনা বলে ডেবিট দিকে টাকা লিখব। অনাদায়ী দেনার টাকা রেওয়ামিলের ডেবিট দিকে লিখতে হয় কারণ এটি খরচ। এবং আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন পরিচালন ব্যয়ের মধ্যে অনাদায়ী পাওনা বসবে। অনাদায়ী পাওনা, অবচয় এগুলি হচ্ছে অদৃশ্য সম্পদ এবং এইগুলি রেওয়ামিলের ডেবিট দিকে লিখতে হয় যেহেতু ব্যয় সেজন্য। পরের প্রশ্ন লক্ষ্য করি, অনাদায়ী পাওনা, এটা একবার বলেছি মনে হয়, এটা অনাদায়ী পাওনা আর অনাদায়ী দেনা এক জিনিস। কিছুক্ষণ আগে অনাদায়ী দেনা বলেছিলাম, এখন বললাম অনাদায়ী পাওনা। তো অনাদায়ী পাওনা আর অনাদায়ী দেনা সেম কথা, এক কথা, সেম। এবার আসি কুঋণ বা মন্দ ঋণ। এই কুঋণ বা মন্দ ঋণকেও অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা বলা হয়। এখন এটা আমি বিভিন্নভাবে উপস্থাপন করেছি, একবার কুঋণ নামে লিখেছি, একবার মন্দ ঋণ নামে লিখেছি, আর আরেকবার অনাদায়ী পাওনা এবং অনাদায়ী দেনা নামে লিখেছি, বিভিন্ন নামে, কারণ বিভিন্ন নামে পরীক্ষায় থাকে। তো যেহেতু এটি ব্যয় তাই রেওয়ামিলের ডেবিট দিকে লিখব। এবং আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব পরিচালন ব্যয়ের মধ্যে কুঋণ লিখতে হবে। কুঋণ, অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা এগুলি কিন্তু সেম সমার্থক শব্দ। পরের প্রশ্ন, সন্দেহজনক পাওনা, এটাও কিন্তু খরচ এবং সন্দেহজনক পাওনাটাও কিন্তু এই অনাদায়ী পাওনার মধ্যে পড়ে, তাই খরচ হিসেবে ডেবিট দিকে লিখতে হবে এবং পরিচালন ব্যয় হিসেবে লিখব। পরের প্রশ্ন, অবিকর কি? কর ও অবিকর হচ্ছে এক ধরনের ট্যাক্স, এটি ব্যয় বা খরচ। কর ও অবিকর এটি এক ধরনের ট্যাক্স এবং খরচ হিসেবে গণ্য, তাই রেওয়ামিলের ডেবিট দিকে বসবে। কর ও অবিকর যেহেতু খরচ তাই রেওয়ামিলের ডেবিট দিকে লিখতে হবে। এবং আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন পরিচালন ব্যয়ের মধ্যে কর ও অবিকর লিখব, পরিচালন ব্যয় অংশে কর এবং অবিকর লিখব। পরের প্রশ্ন, ভাড়া ও কর কি? ভাড়া ও কর একসাথে থাকলে সেটি খরচ হিসেবে গণ্য হবে। ভাড়াও খরচ আবার করও খরচ, তবে এখানে একটি কথা আছে, আয়কর যদি থাকে সেটা আবার কিন্তু এই খরচ হবে না, আয়করটা উত্তোলনের মধ্যে পড়ে। যাই হোক, এটা পূর্বের ক্লাসে মানে আমি বলেছিলাম। তো ভাড়া ও কর যেহেতু খরচ সেজন্য আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন ডেবিট দিকে লিখব ভাড়া ও কর, এবং বিশদ আয় বিবরণী যখন প্রস্তুত করব তখন ভাড়া ও কর পরিচালন ব্যয়ের মধ্যে লিখব, পরিচালন ব্যয় অংশে লিখব। ডাক ও তার খরচ, আচ্ছা ডাক ও তার খরচ বলতে বোঝায় এই বিশেষ করে বিভিন্ন রকম ডাক টেলিফোন সংক্রান্ত খরচ, যেমন ইমেল, ফ্যাক্স,
মোবাইল বিল, খাম ক্রয়, এগুলি সব ডাক ও তার খরচের মধ্যে পড়ে এবং এইগুলি হচ্ছে ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়। আমরা যখন ডাক ও তার খরচ যদি খরচ হয় তাহলে আমরা রেওয়ামিল প্রস্তুত করার সময় ডেবিট দিকে লিখব, কারণ খরচ রেওয়ামিলের ডেবিট দিকে বসে। আবার বিশদ বিবরণী প্রস্তুত করার সময় ডাক ও তার খরচ পরিচালন ব্যয়ের মধ্যে বসবে, পরিচালন ব্যয় অংশে বসবে, কিন্তু বিষয়টি খেয়াল রাখব। পরের প্রশ্ন, ইউটিলিটি খরচ, দারুণ একটি প্রশ্ন। আচ্ছা, ইউটিলিটি খরচ এর আরেক নাম কিন্তু উপযোগ খরচ। উপযোগ খরচ কিন্তু বা ইউটিলিটি খরচ মুনাফা জাতীয় ব্যয়, এটি ব্যয় বা খরচ। তো যেহেতু এটি ব্যয়, সেজন্য আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন ডেবিট দিকে টাকা বসবে, ইউটিলিটি খরচ লিখে ডেবিট দিকে বসবে। ইউটিলিটি হচ্ছে ইংরেজি শব্দ, এর বাংলা হচ্ছে উপযোগ খরচ। উপযোগ খরচের ইংরেজি হচ্ছে ইউটিলিটি, এবং এটি পরিচালন ব্যয়ের মধ্যে লিখতে হবে, পরিচালন ব্যয় অংশে ইউটিলিটি খরচটা লিখতে হবে। ডাক খরচ, ডাক খরচটা কিন্তু এই খরচ বা ব্যয়ের মধ্যে পড়ে, এবং আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন ডাক খরচটা ডেবিট দিকে লিখতে হবে, রেওয়ামিলের ডেবিট দিকে লিখতে হবে। আর আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন ডাক খরচ পরিচালন ব্যয়ের মধ্যে লিখতে হবে, ডাক খরচ পরিচালন ব্যয়ের মধ্যে লিখতে হবে। তবে একটা বিষয় বলি, ডাক খরচটা অবশ্য ডাক ও তার খরচের অন্তর্ভুক্ত। ডাক ও তার খরচের আরেক নাম ডাক খরচ। টেলিফোন খরচও কিন্তু ডাক ও তার খরচের মতো, তাই টেলিফোন খরচ যদি রেওয়ামিলে থাকে তাহলে ডেবিট দিকে লিখব, টেলিফোন খরচ রেওয়ামিলের ডেবিট দিকে লিখব। এবং আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন টেলিফোন খরচ এই পরিচালন ব্যয়ের মধ্যে লিখব। ভ্রমণকারীর নমুনা খরচ, এটি ব্যয় বা খরচ। ভ্রমণকারীর নমুনা খরচ কিন্তু ব্যয় বা খরচ, এবং আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন ডেবিট দিকে বসবে। যেহেতু ভ্রমণকারীর নমুনা খরচটা ব্যয়, তাই রেওয়ামিলের ডেবিটে বসবে। আবার যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন পরিচালন ব্যয়ের মধ্যে ভ্রমণকারীর নমুনা খরচ লিখতে হবে। দান খয়রাত, দান খয়রাতটা অবশ্য বিবিধ খরচের মধ্যে পড়ে, এবং দান খয়রাতটা আমরা কি করব, রেওয়ামিল যখন প্রস্তুত করব, এটি যেহেতু খরচ বা ব্যয়, তো রেওয়ামিলের মধ্যে দান খয়রাত লিখে ডেবিট দিকে টাকা লিখব, ডেবিট দিকে। আবার আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন পরিচালন ব্যয়ের মধ্যে এই দান খয়রাত লিখতে হবে, পরিচালন ব্যয় অংশে। রয়্যালিটি বা রাজ সেলামি কি? এটা আনকমন আইটেম, তাই না? রয়্যালিটি বা রাজ সেলামি কি? এটি এক ধরনের ব্যয় বা খরচ। আমরা অনেক সময় বিশেষ করে বিভিন্ন খনি লিজ নিই, খনি বা বালুর উত্তোলনের জন্য, কয়লা উত্তোলনের জন্য কোনো জায়গায় যদি লিজ নিই, তো সেখান থেকে বালু উত্তোলন করি বা কয়লা উত্তোলন করি, সেখানে প্রতি বছর বছর যে একটা খরচ দেওয়া হয়, কিস্তি দেওয়া হয়, এটাকে রাজ সেলামি বা রয়্যালিটি বলে। এবং এটি খরচ বা ব্যয়, এটা যদি থাকে তাহলে আমরা পরিচালন ব্যয়ের মধ্যে লিখব। অনেকটা বিমা সেলামের মতো। তো বিমা সেলামি তো বিমার জন্য দেওয়া হয়, আর এটা কোনো একটা জিনিস ইজারা নিলে মাসে বছর বছর কিস্তি দেওয়া হয়, সেটা। আগুনে বিনষ্ট পণ্য কি? আগুনে পণ্য বিনষ্টটা ক্ষতি বা ব্যয় বা খরচ। তো যেহেতু এটি ব্যয় বা খরচ, তাই আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন আগুনে বিনষ্ট পণ্য ডেবিট দিকে লিখতে হবে। আগুনে বিনষ্ট পণ্য কিন্তু রেওয়ামিলে যদি অঙ্কে থাকে, রেওয়ামিলের ডেবিটে লিখব। আর আগুনে বিনষ্ট পণ্য যদি ফাইনাল অ্যাকাউন্ট আমরা যখন করব তখন অন্যান্য ব্যয়ের মধ্যে আগুনে বিনষ্ট পণ্য লিখতে হবে। আগুনে বিনষ্ট পণ্য এর আর এক নাম বিবিধ ক্ষতি। তাহলে এই আগুনে পণ্য বিনষ্ট যে হয়েছে এটাকে আমরা বিবিধ ক্ষতি নামেও লিখতে পারি। ছিনতাই জনিত খরচ, এটা খরচ বা ক্ষতি, এবং এটি রেওয়ামিলের ডেবিট দিকে লিখতে হবে। আর আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন অন্যান্য ব্যয়ের মধ্যে ছিনতাই জনিত ক্ষতি লিখতে হবে, অন্যান্য ব্যয়ের মধ্যে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, মূলধনের সুদ। আচ্ছা, মূলধনের সুদ, ঋণের সুদ, ঋণপত্রের সুদ, এগুলো কিন্তু খরচ হিসেবে গণ্য।
খরচ বা ব্যয় হিসেবে গণ্য। তাই আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন মূলধনের সুদ যদি থাকে সেটা রেওয়া মিলের ডেবিট দিকে লিখব। রেওয়া মিল তৈরি করার সময় যদি মূলধনের সুদ পাই, এবং আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন মূলধনের সুদটা অন্যান্য ব্যয়ের মধ্যে বসবে। মূলধনের সুদ যেহেতু ব্যয় এবং এগুলি অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়। এবার আসি ঋণের সুদ বা কর্জের সুদ। ঋণের আরেক নাম কিন্তু কর্জ, লোন, এর ইংরেজি হচ্ছে লোন। তো লোন এর সুদ হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় বা ঋণের সুদ হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এবং আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব এটি যেহেতু ব্যয় তাই ডেবিট দিকে লিখতে হবে, ডেবিট দিকে। আবার যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন অন্যান্য ব্যয়ের মধ্যে এই ঋণের সুদ লিখতে হবে, অন্যান্য ব্যয়ের মধ্যে বা অপরিচালন ব্যয়ও বলা যায়। ঋণপত্রের সুদ আর ঋণের সুদ সেম। ঋণের সুদও যেমন ব্যয়, অনুরূপভাবে ঋণপত্রের সুদ, বন্ধকি ঋণের সুদ, এগুলি সব ব্যয়ের মধ্যে পড়ে। তাই আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন ঋণপত্রের সুদ ডেবিট দিকে লিখব যদি রেওয়া মিলে থাকে। আবার যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন অন্যান্য ব্যয়ের মধ্যে এই ঋণপত্রের সুদ লিখব। অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয় বলতে পারি। পরের প্রশ্ন লক্ষ্য করি, ডিবেঞ্চারের সুদ। আচ্ছা, ডিবেঞ্চারের বাংলা হচ্ছে ঋণপত্র। এটাও ব্যয় হিসেবে রেওয়া মিলের ডেবিটে বসবে এবং আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন অন্যান্য ব্যয়ের মধ্যে ডিবেঞ্চারের সুদ লিখতে হবে। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে ডিবেঞ্চারের সুদ, ঋণপত্রের সুদ এগুলি যদি সেম হয় তাহলে একবারে ঋণপত্রের সুদ লিখলেই তো হতো, তাই না? কিন্তু বিভিন্ন নামে তো পরীক্ষায় থাকে, সেজন্য বিভিন্ন নাম আমি উপস্থাপন করার চেষ্টা করছি যাতে যেভাবে আসুক না কেন তোমরা ইনশাল্লাহ পারবে। বন্ডের সুদ। বন্ডের সুদ আর ঋণপত্রের সুদ সেম। এটাও যেহেতু ব্যয় রেওয়া মিলের ডেবিটে বসবে এবং বিশদ আয় বিবরণী প্রস্তুত করার সময় অন্যান্য ব্যয়ের মধ্যে বন্ডের সুদ লিখতে হবে। আচ্ছা, বন্ড কিন্তু দায়। বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। ঋণপত্র, বন্ড, বন্ধকি ঋণ, ঋণ এগুলো সব দীর্ঘমেয়াদী দায়। আর এগুলি যদি সুদ হয় তাহলে সেটি অন্যান্য ব্যয়ের মধ্যে পড়ে। পরের প্রশ্ন লক্ষ্য করি, ব্যাংক জমাতিরিক্ত সুদ। এটি হচ্ছে ব্যয়। ব্যাংক জমাতিরিক্ত সুদ যেহেতু ব্যয় সেজন্য রেওয়া মিল প্রস্তুত করার সময় ডেবিট দিকে লিখব। ব্যয় রেওয়া মিলের ডেবিট দিকে বসে। অন্যদিকে বিশদ আয় বিবরণী আমরা যখন প্রস্তুত করব তখন এই অন্যান্য ব্যয়ের মধ্যে ব্যাংক জমাতিরিক্ত সুদ লিখতে হবে। ব্যাংক জমাতিরিক্ত সুদ, ঋণপত্রের সুদ, বন্ধকি ঋণের সুদ, বন্ডের সুদ, ডিবেঞ্চারের সুদ সব অন্যান্য ব্যয়ের মধ্যে পড়ে। তো এবার আসি অবচয়, 101 নম্বর হিসাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরও 10 মিনিট আলোচনা করব। 10 মিনিটের মধ্যে দেখি কত দূর হয়। আসবাবপত্রের অবচয়টা হচ্ছে ব্যয় এবং এটি অদৃশ্য ব্যয় বা অভ্যন্তরীণ ব্যয়। আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন যদি আসবাবপত্রের অবচয় থাকে তাহলে ডেবিট দিকে লিখব। আসবাবপত্রের অবচয় রেওয়া মিলের ডেবিট দিকে লিখতে হবে কারণ এটি ব্যয়। আবার আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন অন্যান্য পরিচালন ব্যয়ের মধ্যে আসবাবপত্রের অবচয় লিখব। আসবাবপত্রের অবচয়, যন্ত্রপাতির অবচয়, দালান কোঠার অবচয়, অফিস সরঞ্জামের অবচয় সবগুলাই এই মুনাফা জাতীয় ব্যয়। তাই বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে লিখব। যন্ত্রপাতির অবচয় এটাও ব্যয়, তাই রেওয়া মিল প্রস্তুত করার সময় ডেবিট দিকে লিখব। একই রকম, তো একটু দ্রুত বলছি, এবং পরিচালন ব্যয় হিসেবে গণ্য হবে। একই রকম লেনদেন তাই একটু দ্রুত বলছি। অফিস সরঞ্জামের অবচয় এটাও ব্যয় এবং আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন ডেবিট দিকে লিখব অফিস সরঞ্জামের অবচয় নামে, এবং বিশদ আয় বিবরণী প্রস্তুত করার সময় পরিচালন ব্যয়ের মধ্যে লিখব এই অফিস সরঞ্জামের অবচয় নামে। পরের প্রশ্ন, কল কবজার অবচয় আর যন্ত্রপাতির অবচয় সেম, তাই এটাও আমরা রেওয়া মিলের ডেবিটে লিখব এবং বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে লিখতে হবে। মেশিনের অবচয় এটাও সেম, রেওয়া মিলের ডেবিট দিকে লিখব এবং বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু দ্রুত বলছি
অবচয়ে আমি অনেকগুলো দেখাচ্ছি, কারণ বিভিন্নভাবে থাকে, তো সেই জন্য। বহি পরিবহন খরচ। আচ্ছা, বহি পরিবহনের আরেক নাম কিন্তু বিক্রয় পরিবহন। বিক্রয় পরিবহন, বহি পরিবহন, এগুলো সব খরচ হিসেবে রেওয়া মিলের ডেবিট দিকে লিখব। এবং আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব, তখন বহি পরিবহন পরিচালন ব্যয়ের মধ্যে বসবে। তাহলে বহি পরিবহন রেওয়া মিল প্রস্তুত করার সময় ডেবিটে বসবে। আর আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব, ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করব, তখন কিন্তু পরিচালন ব্যয় অংশে বহি পরিবহন লিখতে হবে। বহন খরচ। বহন খরচটা হচ্ছে আন্তঃপরিবহন, ক্রয় পরিবহনের আর এক নাম বহন খরচ। তাই আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব, তখন বহন খরচ অবশ্যই ডেবিট দিকে লিখতে হবে। এবং বিশদ আয় বিবরণী প্রস্তুত করার সময় বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বহন খরচ লিখব। অনাদায়ী দেনা আদায়। আচ্ছা, অনাদায়ী দেনা আদায়টা কিন্তু আয়ের মধ্যে পড়ে। অনাদায়ী দেনাটা ব্যয়, কিন্তু সেই ব্যয়টা যদি কখনো পায় অনাকাঙ্ক্ষিতভাবে, সেটি তাকে বলা হয় অনাদায়ী দেনা আদায় বা অনাদায়ী পাওনা আদায়। এবং এটি যেহেতু ব্যয়, তাই আয়, এটা তাই রেওয়া মিলের ক্রেডিট দিকে লিখব। আয় রেওয়া মিলের ক্রেডিট দিকে লিখতে হবে। অনেকক্ষণ পরে একটা ক্রেডিট দিকের আইটেম পাইলাম, তাই না? এবং আমরা যখন রেওয়া মিল ওই আর্থিক বিবরণী প্রস্তুত করব, তখন বিশদ আয় বিবরণীর, আর্থিক বিবরণীর মধ্যে যে বিশদ আয় বিবরণী আছে, এখানে অনাদায়ী দেনা আদায় নামে লিখব। অনাদায়ী দেনা আদায় নামে অন্যান্য আয়ের মধ্যে লিখব। শিক্ষানবিশ সেলামি। শিক্ষানবিশ সেলামিটা হচ্ছে এই আয়। শিক্ষানবিশ সেলামি, উপভাড়া প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, এগুলো আয়। তাই আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব, তখন শিক্ষানবিশ সেলামি বলে ক্রেডিট দিকে টাকা লিখব, কারণ আয় রেওয়া মিলে ক্রেডিট দিকে বসে। আবার আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব, তখন বিশদ আয় বিবরণীর অন্যান্য আয়ের মধ্যে লিখতে হবে এই শিক্ষানবিশ সেলামি। অর্থাৎ শিক্ষানবিশ সেলামি হচ্ছে মুনাফা জাতীয় আয়, এবং এটি রেওয়া মিলের ক্রেডিট দিকে লিখতে হবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি। লভ্যাংশ প্রাপ্তি, এটি আয়। লভ্যাংশ প্রাপ্তিটা নিঃসন্দেহে আয়। অর্থাৎ আমরা শেয়ার কিনে যে শেয়ারের লাভ পাই বছর শেষে বা নির্দিষ্ট সময় শেষে, সেই লাভের অংশকে লভ্যাংশ বলে। লভ্যাংশ মানে কি? লাভের অংশ। এবং এটি যেহেতু আয়, সেজন্য রেওয়া মিলের ক্রেডিট দিকে লিখতে হবে। লভ্যাংশ প্রাপ্তি আয়, সেজন্য রেওয়া মিলের ক্রেডিট দিকে লিখতে হবে। আবার আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব, তখন অন্যান্য আয়ের মধ্যে লভ্যাংশ প্রাপ্তি লিখব। অন্যান্য আয়ের মধ্যে লভ্যাংশ প্রাপ্তিটা লিখতে হবে। উপভাড়া কি? দারুণ একটি প্রশ্ন না? আচ্ছা, উপভাড়াটা হচ্ছে সাবলেট। উপভাড়াটা কিন্তু সাবলেট। আচ্ছা, সাবলেট কীরকম? আমি 5টা রুম আছে আমার এখানে, ভাড়া নিয়েছি একটা ফ্ল্যাটের। তার মধ্যে একটা রুম আমার প্রয়োজন হয় না, তো আমি আরেকজনকে ভাড়া দিয়েছি। তো এটাই হচ্ছে উপভাড়া। এবং উপভাড়াটা আমি যাকে ভাড়া দিয়েছি তার কাছ থেকে আমি টাকা পাবো, সেটা আমার ইনকাম, লাভ। সেজন্য উপভাড়া আয়। তা আয় যেহেতু রেওয়া মিলের ক্রেডিটে বসে, উপভাড়াও রেওয়া মিলের ক্রেডিট দিকে লিখতে হবে। এবং আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব, তখন অন্যান্য আয় যেখানে লিখব বা অপরিচালন আয় যেখানে লিখব, সেইখানে উপভাড়া লিখব অন্যান্য আয়ের মধ্যে। পরের প্রশ্ন, কমিশন প্রাপ্তি, তাই না? আচ্ছা, কমিশন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি, উপভাড়া প্রাপ্তি, এগুলি সব আয় হিসেবে গণ্য। কমিশন প্রাপ্তি আয়। যেহেতু এটি আয়, সেজন্য আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব, তখন ক্রেডিট দিকে টাকা বলবে, রেওয়া মিলের ক্রেডিটে। এবং বিশদ আয় বিবরণী প্রস্তুত করার সময় কমিশন প্রাপ্তি অন্যান্য আয়ের মধ্যে বসবে। কমিশন প্রাপ্তি অন্যান্য আয়ের মধ্যে। বাট্টা প্রাপ্তি। বাট্টা প্রাপ্তিটাও আয়। তাই আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব, তখন এই বাট্টা প্রাপ্তি ক্রেডিট দিকে লিখতে হবে। এবং বিশদ আয় বিবরণী যখন প্রস্তুত করব, তখন অন্যান্য আয়ের মধ্যে বাট্টা প্রাপ্তিটা লিখতে হবে। অন্যান্য আয়ের মধ্যে বাট্টা প্রাপ্তি যেহেতু আয়, রেওয়া মিলের ক্রেডিটে বসে, এবং বিশদ আয় বিবরণী প্রস্তুত করার সময় অন্যান্য আয়ের মধ্যে লিখতে হয়।
দেনা কি? দারুণ একটি প্রশ্ন, তাই না? আচ্ছা, দেনা মানে কিন্তু দেনাদার না, দেনা হচ্ছে দায়। দেনার আর এক নাম কিন্তু পাওনাদার। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি, দেনার আর এক নাম কিন্তু পাওনাদার। তাই রেওয়া মিলের দেনা বা পাওনাদার বলে ক্রেডিট দিকে টাকা বসবে, ক্রেডিট দিকে। এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন চলতি দায় পাশে দেনা বা পাওনাদার নামে লিখতে হবে, চলতি দায় পাশে। ব্যাংক জমার সুদ আয়, ব্যাংক জমার সুদটা আয়। তো ব্যাংক জমার সুদ মানে ব্যাংকে আমার টাকা আছে, তার উপরে সুদ আমাকে দিয়েছে, আমার অ্যাকাউন্টে জমা করেছে, এটি আমার ইনকাম, লাভ। তো যেটি ব্যাংক জমার সুদ আয়, সেজন্য রেয়ামলের ক্রেডিট দিকে লিখতে হবে, যে রেয়ামলের ক্রেডিট পাশে আয় হিসাবে লিখতে হবে, ক্রেডিট পাশে, ডান পাশে। এবং আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন ব্যাংক জমা সুদটা অন্যান্য আয়ের মধ্যে বসবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অন্যান্য আয় কোনগুলি হবে, তাই না? বিক্রয় আর সেবা হতে আয়, এই দুইটা বাদে ম্যাক্সিমাম সবগুলোই হচ্ছে অন্যান্য আয় বা অপরিচালনা আয় হিসেবে গণ্য। পরের প্রশ্ন, স্থায়ী আমানতের সুদ কি? স্থায়ী আমানতের সুদ বলতে বিনিয়োগের সুদ বোঝায়, এবং স্থায়ী আমানতের সুদটা যেহেতু আয়, সেজন্য আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন স্থায়ী আমানতের সুদ রেওয়া মিলের ক্রেডিট দিকে লিখতে হবে। স্থায়ী আমানতের সুদ রেওয়া মিলের ক্রেডিট দিকে লিখতে হবে, ক্রেডিট সাইডে, ডেবিটে না, যেহেতু এটি আয়। পরের প্রশ্নটা যাই, বিশদায় বিবরণী আমরা যখন প্রস্তুত করব তখন এটি অন্যান্য আয় আছে। স্থায়ী আমানতের সুদ কিন্তু বিনিয়োগের সুদের মধ্যে পড়ে। স্থায়ী আমানতের সুদ, বিনিয়োগের সুদ, সঞ্চয়পত্রের সুদ, এগুলি সবই হচ্ছে মুনাফা জাতীয় আয়। পরের প্রশ্ন, উত্তোলনের সুদ কি? আচ্ছা, উত্তোলনের সুদটাও কিন্তু আয় হিসেবে গণ্য। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে উত্তোলনের সুদ আয় হয় কিভাবে, তাই না? আচ্ছা, উত্তোলন মালিক করেছে, তাহলে সুদ দিলে কে দিবে? মালিক দিবে। কাকে দিবে? ব্যবসাকে দিবে। তো ব্যবসা তো মালিকের কাছ থেকে সুদ পাচ্ছে, সেজন্য এটি আয়। ব্যবসার জন্য আয়, মালিকের জন্য ব্যয়। মালিক আর ব্যবসা আলাদা, পৃথক। উত্তোলনের সুদ যেহেতু আয়, তাই রেওয়া মিলের ক্রেডিট দিকে লিখতে হবে। বিশদায় বিবরণীর আমরা যখন উত্তোলনের সুদ লিখব তখন অন্যান্য আয় পাশে উত্তোলনের সুদ লিখব, অন্যান্য আয় পাশে। প্রদত্ত ঋণের সুদ কি? প্রদত্ত ঋণের সুদটা সাধারণত আয় হিসেবে গণ্য। আচ্ছা, প্রদত্ত ঋণের সুদটা কিন্তু বিনিয়োগের সুদের মধ্যে পড়ে, কারণ কি আমি একজনকে ঋণ দিয়েছি, সেখান থেকে যে সুদ পেয়েছি তাকে বলা হয় প্রদত্ত ঋণের সুদ, এটি আয় হিসেবে গণ্য। আর আয় রেওয়া মিলের ক্রেডিট দিকে লিখতে হয়। বিশদায় বিবরণী আমরা যখন প্রস্তুত করব তখন অন্যান্য আয়ের মধ্যে প্রদত্ত ঋণের সুদ লিখব। প্রদত্ত ঋণের সুদ, এই উত্তোলনের সুদ, এগুলো সব অন্যান্য আয়ের মধ্যে লিখব। বিনিয়োগের সুদ, আচ্ছা, বিনিয়োগের সুদ কিন্তু আয় এবং এটি মুনাফা জাতীয় আয়। বিনিয়োগের সুদ আয় এবং মুনাফা জাতীয় আয়। আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব বিনিয়োগের সুদ আমরা পাই, তাই না? পেয়েছি, সেজন্য এটি আয়। তাই রেওয়া মিল প্রস্তুত করার সময় বিনিয়োগের সুদ ক্রেডিট দিকে টাকা লিখতে হবে, ক্রেডিট দিকে। রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে। এবং আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন বিনিয়োগের সুদ আয় হিসেবে অন্যান্য আয়ের মধ্যে বসবে, অন্যান্য আয়ের মধ্যে লিখতে হবে কিন্তু বিনিয়োগের সুদটাকে। পরের প্রশ্ন, সঞ্চয়পত্রের সুদ কি? তো সঞ্চয়পত্রের সুদটা হচ্ছে এই বিনিয়োগের সুদের মতো। বিনিয়োগের সুদ আর সঞ্চয়পত্রের সুদ কিন্তু সেম। আজকে অবশ্যই ইন্টারনেট খুব ডিস্টার্ব করতেছে, দেখি কি সমস্যা হলো, ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, পরের প্রশ্নটি লক্ষ্য করি, সঞ্চয়পত্রের সুদ কি, তাই না? তো সঞ্চয়পত্রের সুদটা কিন্তু আয় এবং সঞ্চয়পত্রের সুদটা বিনিয়োগের সুদের মধ্যে পড়ে। তাই আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব, যেহেতু সঞ্চয়পত্রের সুদটা আয়, তো আয় রেওয়া মিলের ক্রেডিট দিকে লিখতে হবে। সঞ্চয়পত্রের সুদ রেওয়া মিলের ক্রেডিট দিকে লিখতে হবে। এবং আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন অন্যান্য আয় যেখানে লিখব সেইখানে সঞ্চয়পত্রের সুদ লিখতে হবে, অন্যান্য আয়ের মধ্যে। পরের প্রশ্ন, লগ্নির সুদ কি? আচ্ছা, লগ্নির আর এক নাম কিন্তু বিনিয়োগ। বিনিয়োগ এর সমর্থক শব্দ হচ্ছে লগ্নি। তা লগ্নির সুদ, বিনিয়োগের সুদ যেহেতু আয়, তো লগ্নির সুদও আয় হিসাবে গণ্য হবে। এবং আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন লগ্নির সুদ
যেহেতু আয় তাই রেওয়া মিলে ক্রেডিট দিকে বসবে। বিনিয়োগের সুদ আর লগ্নির সুদ এক, তাই লগ্নির সুদ বিনিয়োগের সুদ এগুলি আয় হিসেবে রেওয়া মিলে ক্রেডিট দিকে লিখতে হবে। এবং আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন লগ্নির সুদ বলে ক্রেডিট এই অন্যান্য আয়ের মধ্যে বসবে, অন্যান্য আয়। বিশদায় বিবরণীর যে অন্যান্য আয় অংশ থাকবে না, সেইখানে লগ্নির সুদ, বিনিয়োগের সুদ, সঞ্চয়পত্রের সুদ, লভ্যাংশ এগুলো লিখতে হবে, লভ্যাংশ প্রাপ্তি, এগুলি সব আয় এবং অন্যান্য আয়। প্রদেয় বিল কি, তাই না? আচ্ছা, প্রদেয় কথাটা থাকলেই কিন্তু দায়। প্রদেয় বিল, প্রদেয় হিসাব, প্রদেয় খরচ সব দায় হিসাবে গণ্য। তাই আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন প্রদেয় বিল ক্রেডিট দিকে লিখতে হবে, কারণ প্রদেয় বিলটা হচ্ছে দায়, তো দায় রেওয়া মিলে ক্রেডিট দিকে লিখতে হয়। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন প্রদেয় বিল যেহেতু দায় এবং এটি চলতি দায় পাশে লিখব। দায় তো বিভিন্ন রকম আছে, তাই না? দীর্ঘমেয়াদী দায়, চলতি দায়, তো চলতি দায় অংশে লিখব প্রদেয় বিল। অগ্রিম আয়, আচ্ছা অগ্রিম আয় কিন্তু দায়, ভালো করে লক্ষ্য করি। আয় যদি অগ্রিম থাকে তাহলে দায় হয়। এর আরেক নাম অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় আর অগ্রিম আয় এক কথা। এবং যেহেতু এটি দায়, সেজন্য আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন অগ্রিম আয় রেওয়া মিলে ক্রেডিট দিকে লিখতে হবে। আবার আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব তখন চলতি দায়ের মধ্যে অগ্রিম আয় লিখতে হবে, চলতি দায়ের মধ্যে। এবার আসে অনুপার্জিত আয় কি। অনুপার্জিত আয়ও দায়, কারণ অনুপার্জিত আয়ের আর এক নাম কিন্তু অগ্রিম আয়। অগ্রিম আয় আর অনুপার্জিত আয় এই দুটো সমার্থক শব্দ। এবং আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব অগ্রিম আয় যেহেতু দায় তার রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে। অগ্রিম আয় রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে, অনুরূপভাবে অনুপার্জিত আয়ও রেওয়া মিলের ক্রেডিটে বসবে। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন অনুপার্জিত আয় আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে বসবে, চলতি দায় পাশে। ভালো করে লক্ষ্য করি বিষয়টা। এই অনুপার্জিত আয় কিন্তু পরীক্ষায় প্রায় আসে। সেবামূলক প্রতিষ্ঠান থাকলেই অনুপার্জিত আয় কথাটা থাকবে, আর অনুপার্জিত আয় যদি থাকে সেটি দায় হিসেবে গণ্য হবে। তবে একটা কথা আছে, অনুপার্জিত আয়ের যদি কিছু অংশ অর্জিত হয় তো সেটা আবার আয় হিসেবে গণ্য হয়, সেটা সমন্বয়ের বিষয়, সমন্বয়ে বুঝবো। পরের প্রশ্ন, অগ্রিম প্রাপ্ত কমিশন কি? অগ্রিম প্রাপ্ত কমিশনটা হচ্ছে দায়। অগ্রিম প্রাপ্ত কমিশন অগ্রিম আয়, আর অগ্রিম আয় হলে দায় হিসেবে গণ্য হবে। এবং এটি আমরা যখন অগ্রিম প্রাপ্ত কমিশন দায়, তাই এটি রেওয়া মিলে ক্রেডিট দিকে লিখতে হবে। আয়, দায় এবং মালিকানা সত্ত্ব এই তিনটা জিনিস রেওয়া মিলে ক্রেডিট দিকে লিখতে হয়। সম্পদ আর ব্যয় এইগুলি রেওয়া মিলে ডেবিট দিকে লিখতে হয়। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন চলতি দায় পাশে অগ্রিম প্রাপ্ত কমিশন লিখব। অগ্রিম প্রাপ্ত কমিশন, অগ্রিম প্রাপ্ত শিক্ষানবিশ সেলামি, অনুপার্জিত আয় এগুলি দায় পাশে লিখতে হবে। এবার আসি অগ্রিম প্রাপ্ত উপভাড়া। অগ্রিম প্রাপ্ত উপভাড়াটা কিন্তু দায় হিসেবে গণ্য। একজন শিক্ষার্থী আজকে আমাকে কমেন্টসে লিখেছিল যে অগ্রিম প্রাপ্ত উপভাড়া তো এই সম্পদ হয়, এটা দায় কিভাবে হয়? সম্পদ হয় তাই বলেছিল। না, সম্পদ হবে না। অগ্রিম আয় যেহেতু দায়, অগ্রিম উপভাড়াও দায় হিসেবে গণ্য হবে। এখন উপভাড়া হচ্ছে সাবলেট, মানে আমি একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি যেখানে 5টা রুম আছে, একটা রুম কাউকে ভাড়া দিয়েছি, সেখান থেকে যে ভাড়া পায় সেটি হচ্ছে আয়, আর ওটা যদি অগ্রিম পায় তাহলে অগ্রিম আয় হিসেবে দায় গণ্য হবে, তাই ক্রেডিট দিকে বসবে। আবার আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার সময় অগ্রিম প্রাপ্ত উপভাড়া দায় পাশে বসবে, অগ্রিম প্রাপ্ত উপভাড়া যদি রেওয়া মিলে থাকে। তবে সমন্বয় থাকলে আবার সেটা ভিন্ন বিষয়, সমন্বয় যখন সমাধান করাবো তখন দেখিয়ে দিব। অনর্জিত আয়, আচ্ছা অনর্জিত আয় আর অনুপার্জিত আয় সেম কথা। দারুণ একটি প্রশ্ন। অনর্জিত আয় আর অনুপার্জিত আয় দুটো কিন্তু এক কথা, মানে আয় অগ্রিম আছে এটা বোঝায়। অগ্রিম আয় দায়, যেহেতু দায় তার রেওয়া মিলে ক্রেডিট দিকে লিখব, রেওয়া মিল প্রস্তুত করার সময় ক্রেডিট দিকে লিখব। এবং আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব তখন চলতি দায় পাশে অনর্জিত আয় লিখতে হবে, চলতি দায় অংশে। দেয় বিল কি, তাই না? দারুণ একটি প্রশ্ন। আচ্ছা, দেয় বিল আর প্রদেয় বিল এক কথা। প্রদেয় বিল যেহেতু দায় তাই দেয় বিলও দায় হিসেবে গণ্য।
এবং দেয় বিল বা প্রদেয় বিল, এই যে আমি লিখে দিলাম, এটি যেহেতু দায় তাই রেওয়া মিলে ক্রেডিট দিকে বসবে। এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন আর্থিক অবস্থার বিবরণী চলতি দায় পাশে দেয় বিল লিখতে হবে। দেয় বিল হচ্ছে দায়, যেহেতু দায় রেওয়া মিলে ক্রেডিটে বসে এবং চলতি দায় হিসেবে গণ্য হবে। দেয় বিলের আরেক নাম প্রদেয় বিল। যে অবচয় সঞ্চিতিটা কি, তাই না? অবচয় সঞ্চিতিটা হচ্ছে বিপরীত সম্পদ। কারণ সম্পত্তির বিপরীতে আমরা যে অবচয়গুলো নিয়ে সঞ্চিতি তৈরি করি সেটা হচ্ছে অবচয় সঞ্চিতি। অবচয় সঞ্চিতির আরেক নাম হচ্ছে পুঞ্জীভূত অবচয়। অবচয় সঞ্চিতির আরেক নাম পুঞ্জীভূত অবচয়। তো যেহেতু এটি বিপরীত সম্পদ, তাহলে সম্পদ যদি ডেবিটে বসে অবচয় সঞ্চিতি ক্রেডিট দিকে বসবে। অবচয় সঞ্চিতি, পুঞ্জীভূত অবচয় এগুলি রেওয়া মিলে ক্রেডিট দিকে বসে, বাট অবচয় রেওয়া মিলে ডেবিটে বসে, বিষয়টি মনে রাখবো। এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি তখন সম্পদ থেকে এই অবচয় সঞ্চিতি বিয়োগ করি। অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় ওই সম্পদ থেকে বিয়োগ হয় স্থায়ী সম্পদ পাশে আর্থিক অবস্থার বিবরণী করার সময়। পরের প্রশ্ন, পুঞ্জীভূত অবচয়, যে কিছুক্ষণ আগেই বললাম, পুঞ্জীভূত অবচয়টাও কিন্তু বিপরীত সম্পদ। পুঞ্জীভূত অবচয়, অবচয় সঞ্চিতি এগুলি সব বিপরীত সম্পদ হিসেবে গণ্য, কারণ সম্পত্তির বিপরীতে এই অবচয়ের পরিমাণকে একত্রিত করে পুঞ্জীভূত করা হয়, সেই জন্য এটি একটি তহবিল। এবং যেহেতু এটি বিপরীত সম্পদ তাই রেওয়া মিলে ক্রেডিট দিকে লিখতে হবে। কেন ক্রেডিট দিকে লিখতে হবে? সম্পদ যদি ডেবিটে বসে তাহলে বিপরীত সম্পদটা রেওয়া মিলে ক্রেডিটে বসবে। এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন সম্পদ থেকে পুঞ্জীভূত অবচয় বিয়োগ করে দেখাবো। সম্পদ থেকে পুঞ্জীভূত অবচয় বিয়োগ করে দেখাবো। পাওনাদার বা প্রদেয় হিসাব কি কমন একটি আইটেম, আসেই থাকেই পরীক্ষায়। এই পাওনাদার বা প্রদেয় হিসাব প্রত্যেকটা রেওয়া মিলে থাকে, তাই না? এটি দায়। পাওনাদার এর আধুনিক নাম প্রদেয় হিসাব, এটি দায়। সেজন্য আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন পাওনাদার ক্রেডিট দিকে বসবে, আবার প্রদেয় হিসাব থাকলে সেটাও রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে, কারণ পাওনাদার বা প্রদেয় হিসাব হচ্ছে দায়। এবং আমরা যখন চলতি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন চলতি দায় পাশে পাওনাদার বা প্রদেয় হিসাব লিখতে হবে, চলতি দায় পাশে। ক্রয় খতিয়ানের জের, দারুণ একটি আইটেম। ক্রয় খতিয়ানের জের কি? তো ক্রয় খতিয়ানের জের কিন্তু পাওনাদার, সেজন্য দায়। ক্রয় খতিয়ানের জের হচ্ছে দায়। কেন দায়? ক্রয় খতিয়ানের জের এর আরেক নাম হচ্ছে পাওনাদার। তাই আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন ক্রয় খতিয়ানের জের রেওয়া মিলের ক্রেডিটে লিখব। কারণটা কি? কারণ ক্রয় খতিয়ানের জেরের আরেক নাম হচ্ছে প্রদেয় হিসাব বা পাওনাদার, বিষয়টি মনে রাখব। এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন চলতি দায় পাশে এই ক্রয় খতিয়ানের জের লিখব, কারণ ক্রয় খতিয়ানের জের হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাব। আমি কিন্তু বারবার বলছি। পরের প্রশ্ন লক্ষ্য করি, বিলম্বে পণ্য সরবরাহের ক্ষতিপূরণ, এটি হচ্ছে খরচ বা ব্যয়। এবং আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন যদি অঙ্কে থাকে বিলম্বে পণ্য সরবরাহের ক্ষতিপূরণ, তাহলে ডেবিট দিকে লিখব, কারণ এটি ব্যয়। এবং আমরা যখন বিষয় আয় বিবরণী প্রস্তুত করব তখন অন্যান্য ব্যয় যেখানে লিখব সেইখানে বিলম্বে পণ্য সরবরাহের ক্ষতিপূরণটা লিখব। মানে আমরা দেরিতে পণ্য সরবরাহ করেছি তার জন্য জরিমানা করেছে, এই জাতীয় বোঝায় আর কি, জরিমানা। এটি অন্যান্য ব্যয়, এটি এক ধরনের ক্ষতি এবং বিবিধ ক্ষতি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি 132টা প্রশ্নের সমাধান করে দেখিয়েছি। আজকে যেগুলি করেছি তা আর বাকিগুলি আমি পূর্বের দিন করে দেখিয়েছিলাম। এগুলো যদি তোমরা দেখো আশা করি তোমরা এই হিসাব বিজ্ঞান বিষয়ের কোনটা কোন ধরনের হিসাব ইনশাল্লাহ রেওয়া মিল প্রস্তুত করতে পারবেই। আর্থিক বিবরণী এগুলি কোথায় লিখতে হয় সেটিও শিখতে পারবে। তো সামনে শুক্রবারে আবার আমি একটি লাইভ ক্লাসে হাজির হব। বৃহস্পতিবারে কালকে আমার একটু ব্যস্ততা আছে, আমি একজন সরকারি কলেজের শিক্ষক।